হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? উম, আমি চট্টগ্রাম থেকে সুলতানা জান্নাত বলছি। সুলতানা জান্নাত তাহসিনা, থ্যাংক ইউ। ঢাকার আবহাওয়া হচ্ছে তুলনামূলক ভালো। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল তো ওই দিন, বৃষ্টির পরে একটু ভালো হয়েছে। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তরিকুল ইসলাম ভালো আছি। সৌমিক, রুদ্র, স্পার্সো, আগা মোহাম্মদ, আরিয়ান, সাইমন হোসেন, ফারিয়া, সাকিব, ফারিজা, মনিরুজ্জামান, অহনা, সাইমন হোসেন ভালো আছি। কুড়িগ্রাম থেকে কে বলছে? আমি জামিল হোসেন। নাইস। কুড়িগ্রাম যাওয়ার প্ল্যান আছে আমার। ওকে, এই তো অনেকে চলে আসছো তোমরা। সুনামগঞ্জ থেকে বলছে একজন, তরিকুল ইসলাম। ওয়ালাইকুম সালাম, ঢাকা থেকে আছে। হ্যাঁ, তোমরা যে যেখানে থেকে আছো না কেন সবাই থাকো, থাকলেই হবে। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় পড়াবো। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো জানতে শুরু করেছি। মূলত আসলে ফরিদপুর থেকে তমি বলছে, ফরিদপুর গিয়েছিলাম, আর যাব না। নামটা ঢুকিয়ে রাখেন, কি যেন নাম? আগা আগা মুহাইমিন বরেণ্য। নাইস, অনেক সুন্দর নাম। আগা মুহাইমিন বরেণ্য। ঠিক আছে, আগা মুহাইমিন বরেণ্য, তোমার নামটা মাথায় ঢুকে রাখলাম। জানি না কতক্ষণ মাথার মধ্যে থাকবে। এরপরে অন্য ক্লাসে দুই একটা ক্লাস নিলে ও মাথাতে আস্তে করে বেরোয় যাবে। টাঙ্গাইলে বৃষ্টি হচ্ছে। নাইস। টাঙ্গাইলে বৃষ্টি হলে তো আমাদের এলাকাতে বৃষ্টি হবে, কাছাকাছি আছি আমরা। কুমিল্লায় যাবো, রাজশাহী থেকে বলছি। ওকে, বিভিন্ন জায়গায় যাব, যেখানে যেখানে যাব পেজে একটা করে পোস্ট করব, সেখান থেকে আমার সাথে দেখা করতে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা পড়াশোনা শুরু করি। চ্যাট বন্ধ করে দাও, কারণ আজকে আলোচনা অনেক বেশি। আমি জানি না কতটুকু শেষ করতে পারবো, তবে ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, দেখো, আজকে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু 3 নম্বর ক্লাস, তাই না? এটার আগে হচ্ছে আমরা আরো দুইটা ক্লাস নিয়েছি। এই দুইটা ক্লাসে আমরা মূলত কি দেখানোর চেষ্টা করছি? প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে এই যে আমাদের এই বাংলা অঞ্চলটা, এই বাংলা অঞ্চলটার একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে, সুপ্রাচীন কাল থেকে ইতিহাসটা কেমন ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছি। এবং সেখান থেকে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শাসক দল এসে আমাদেরকে শাসন করেছে। কেউ কেউ নির্যাতন করেছে, শোষণ করেছে, অর্থ সম্পদ নিয়ে গেছে, তাই না? এবং এগুলোর মধ্য দিয়ে একটা পর্যায়ে ব্রিটিশরা আসে, ব্রিটিশদের অধীনে আমরা থাকি, এবং তাদের অধীনে শাসিত হতে 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 একটা পর্যায়ে মানুষজন আন্দোলন করে তাদের কাছ থেকেও আমরা স্বাধীন হয়ে যাই। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। সেই পাকিস্তান থেকে 71 সালে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করি। তো এই যে বাংলাদেশ প্রতিষ্ঠা এবং এই যে লম্বা একটি ইতিহাসের পরে এতদিনে এসে একটা স্বাধীন বাংলাদেশ নামে একটা আলাদা রাষ্ট্র গড়ে ওঠা, এর পেছনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক বড় ভূমিকা আছে বলে আমরা দেখলাম। কারণ সেই সুপ্রাচীন কাল থেকে এই অঞ্চলে অনেকেই এসেছে, অনেকেই শাসন করেছে, কিন্তু এই অঞ্চল থেকে বেড়ে উঠে এই অঞ্চলটাকে একটা ভিন্ন পরিচয় দেওয়া, সেটা কেউ পারে নাই। সেটা পারছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য হচ্ছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতেছি। এবং গত ক্লাসে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা, রাজনৈতিক জীবন, তার বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আলোচনা করেছি। এবং আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার জানবো। মুক্তিযুদ্ধের কি কি জানবো আমরা? দেখো, চেতনা ও আদর্শ। কথায় কথায় বলি না মুক্তিযুদ্ধের চেতনা, তাই না? সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা জানার চেষ্টা করব। কথায় কথায় আমরা বলি না, বিভিন্ন জন বলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের দেশ। সেই বঙ্গবন্ধুর আদর্শটা কি এবং মূলত আদর্শ জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। এরপরে চমৎকার একটা বিষয় যে মুক্তিযুদ্ধ পরবর্তী শিক্ষার্থীদের অবদান। তোমরা যারা শিক্ষার্থী আছো, এরকম বিভিন্ন স্টেজে যে শিক্ষার্থীরা আছে, আমরা দেখছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে দেশটা স্বাধীন করছেন। বাট একটা স্বাধীন দেশ কিভাবে পরবর্তীতে গড়ে উঠলো, সেই জায়গাতে শিক্ষার্থীদের অবদান আসলে কতটা ছিল, সেই ব্যাপারটা আলোচনা হবে। এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আসলে দেশ গঠন করতে গেলে সেই দেশটা কেমন হয়, এই যে আমরা কথায় কথা চেতনা চেতনা বলি, তো তুমি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হও, সেই চেতনাটা আসলে কি, এবং সেই চেতনার উপর বিশ্বাস করে তোমার দেশটা যদি তুমি গড়ে তুলতে চাও, তাহলে তোমার দেশটা দেখতে কেমন হবে, এই ব্যাপারটা আমরা আজকে মারাত্মকভাবে খুঁজে বের করব। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা চলে যাই চেতনা। দেখো তো, এখানে একটা
শব্দ একটু কমন পড়তেছে কিনা, এটা হচ্ছে চেতন। এই শব্দটা তোমরা এর আগে কখনো শুনেছো কিনা আমি জানি না, তোমরা শুনেছো কিনা, তবে আমি আমাদের এলাকায় এটা বেশি শুনছি। কারণ ধরো আমি রাতে ঘুমাইতে গেছি, ঘুমাইতে গেলে আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলতো যে কি ঘুমাইছিস না চেতন আসিস, বুঝতে পারছো? মানে ঘুমাইছিস নাকি চেতন আসিস, মানে ঘুমাইলে আমি একদম শেষ, আশপাশে কি হচ্ছে আমি কিছু টের পাবো না। চেতন থাকা মানে আমি বুঝতে পারবো আশপাশে কি হচ্ছে। তো ওই চেতন থেকেই মূলত চেতনা শব্দটা আসা। তো চেতন মানে হচ্ছে একটা দিক থেকে বলা যায় সচেতন থাকা। এই সচেতন কি সচেতন? তোমার আশেপাশে কি হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আইডিয়া থাকা, বুঝতে পারা, খবর রাখা এবং ওই জিনিসটা অনুযায়ী পরবর্তী কাজটা করা। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা ট্রাক আসতেছে বিপরীত দিক থেকে। এখন ট্রাক আসছে, তুমি এটা খেয়াল করবা, খেয়াল করে এর পরিপ্রেক্ষিতে তোমার কি করা দরকার, তুমি সাইডে গিয়ে দাঁড়াবা, ট্রাকটা চলে যাবে, তারপর তুমি আবার রাস্তায় এসে হাঁটা শুরু করবা, তাই না? এইটা হচ্ছে চেতন থাকা, সচেতন থাকা, জাগ্রত থাকা, মানে কোনো ব্যাপারে কি ঘটছে সেই অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা করা, এটাই মূলত চেতন। এবং এই জায়গা থেকেই এইটারই হচ্ছে নাউন ফর্ম হচ্ছে চেতনা, বুঝতে পারছো? এইগুলাকেই বলা হয় চেতনা। ভার্ব ফর্ম হচ্ছে চেতন, মানে আমি চেতন আছি, সরি ভার্ব না, অ্যাডজেক্টিভ ফর্ম আর কি। আর নাউন ফর্ম দিলে হয়ে যাচ্ছে হচ্ছে চেতনা, মানে তুমি যে সজাগ থাকছো, তুমি যে সচেতন থাকছো, তুমি যে বুঝতে পারতেছো, এই ব্যাপারগুলোর নামটাই হচ্ছে চেতনা। ঠিক আছে? সহজ ইংরেজি অনুবাদ কি? কনসাসনেস। কনসাসনেস হচ্ছে সহজ ইংরেজি অনুবাদ চেতনার। দেখো, নিজ এবং আশেপাশের ঘটনা সম্পর্কে সচেতন থাকাই হলো চেতনা, বুঝো? কিন্তু মানুষ সচেতন ভাবে যখন কোনো মতামত বা মতবাদকে বেছে নেয়, এখান থেকে আমরা পলিটিক্সে ঝুঁকতেছি, কিন্তু কি বলছে, কোনো মতামত বা মতবাদকে যখন বেছে নেয় সচেতন ভাবে। দেখো, একটা ট্রাক আসতেছিল, এই ট্রাক আসার সময় তুমি কি করছো? সচেতন ভাবেই তুমি সাইডে চলে গেছো, তাই না? আবার মনে করো যে একটা ফুলের গাছ নিয়ে আসতেছে ভ্যানের উপর করে, তুমি সচেতন ভাবে পাশে দাঁড়িয়ে ফুলটা একটু টাচ করে দিলে, একটু হালকা করে স্পর্শ করে দিলা, সচেতন ভাবেই কিন্তু করলা। ঠিক এরকম ভাবে তুমি নিজে সচেতন হয়ে কোনো মতামত, কেউ একটা কথা বলছে যে দেশটা স্বাধীন করতে হবে, এই মতামতটাকে তুমি বেছে নিলা, ইয়েস আমি এটার পক্ষে। অথবা কেউ একটা মতবাদ নিয়ে আসছে যে রাষ্ট্র এইভাবে চলার দরকার নাই, রাষ্ট্র চলবে নতুন নিয়মে, তার একটা মতবাদ, তুমি সচেতনভাবে ওইটাকেও মেনে নিলা। তাহলে এই ব্যাপারগুলো তোমার ভিতরে আসার পর তোমার যে অবস্থাটা হতে পারে সেটা হচ্ছে তোমার চেতনা, বুঝতে পারছো? মানে বুঝো? কিন্তু তখন আমরা তাকে চেতনা বলতে পারি। মানে মানুষ যখন সচেতনভাবে কোনো মতামত বা মতবাদকে বেছে নেয়, মতামত বা মতবাদকে যখন বেছে নেয়, তখন তাকে আমরা বলতে পারি চেতনা। ঠিক আছে? কোনো কিছু অর্জনে বা সংগ্রামে মানুষ সমমনা মানুষকে একত্রিত করতে এই চেতনাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, কোনো কিছু অর্জন করতে বা সংগ্রামের সময়ে সমমনা মানুষ কি, মানে এই তুমি যা মনে করতেছো, তুমি বা চিন্তা করতেছো, এই একই রকম চিন্তা অন্য যারা যারা করে সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য চেতনা একটা বড় অস্ত্র, বুঝতে পারছো? এখন দেখো এটা কিভাবে কাজ করে, একটু বোঝার চেষ্টা করো, কনফিউজ হওয়া যাবে না। মনে করো আমি বাংলাদেশটা স্বাধীন করতে চাই, বাংলাদেশ হচ্ছে মনে করো পরাধীন, পাকিস্তান আমলের কথা চিন্তা করো যে বাংলাদেশ পরাধীন হয়ে আছে। এখন তুমি চিন্তা করলা যে ইয়েস, এই বাংলাদেশটাকে পাকিস্তানিদের কাছ থেকে আলাদা করতে হবে,
সচেতন ভাবে তুমি এই চিন্তাটা করেছো, বুঝছো? কিন্তু এখন তুমি একা তো এটা পারবা না। তো তোমার এই মতামতটার সাথে অন্যান্য কারা একত্রিতভাবে মিল আছে, মানে অন্যান্য কারা হচ্ছে একমত পোষণ করতেছে, তাদেরকে তোমার সাথে আনতে হবে। তখন তুমি তোমার এই চেতনার কথাটা বা সচেতন ভাবে যে সিদ্ধান্ত তুমি নিলা, এইটাকে তুমি প্রচার করবা যে আমি বাংলাদেশটাকে পাকিস্তান থেকে আলাদা করতে চাই, তোমরা যারা যারা এটার পক্ষে আছো আমার সাথে আসো। তো এই চেতনাটা কোন চেতনা? তুমি বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে চাও, সচেতন ভাবে এই সিদ্ধান্ত তুমি যে নিলা, এইটাই তোমার চেতনা। এই চেতনার সাথে যাদের যাদের মিল আছে তারা তোমার সাথে আসবে, বুঝতেছো? তারা তোমার সাথে এসে সবাই একসাথে হয়ে এবার আন্দোলন শুরু করলা, দেশ স্বাধীনের আন্দোলন। তখন এটাকেই বলে যে আমরা যেই সমস্ত চেতনার উপরে ভিত্তি করে দেশ স্বাধীন করেছি, তার মানে কি, যেই সমস্ত সচেতন সিদ্ধান্তের উপর ভিত্তি করে দেশ স্বাধীন করেছে। কি কি সচেতন সিদ্ধান্ত? যে আমাদের বৈষম্য দূর করতে হবে, মানুষকে মুক্ত করতে হবে, সবাইকে সুযোগ সুবিধা দিতে হবে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্যই তো দেশ স্বাধীন করা, এগুলোই তো আমাদের চেতনা। এই চেতনাতে সবাই এক হয়েছিল বলে আন্দোলনটা বড় হয়েছে, বুঝতে পারছো? তার মানে কোনো কিছু অর্জন করতে কিংবা সংগ্রামের সময় সমমনা মানুষকে একত্রিত করতে এই চেতনা বা সচেতন সিদ্ধান্তগুলো বড় ভূমিকা পালন করে। এবার আমরা দেখব আদর্শ। আদর্শ জিনিসটা আসলে কি? তার মানে দেখো, একটু কি বুঝতে পারতেছো যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝতেছি? যে মুক্তিযুদ্ধের আগে যেই সমস্ত সিদ্ধান্ত সচেতনভাবে নেতারা নিয়েছিলেন, কি বলছিলেন? যে এই এই ব্যাপারগুলো আমাদের করতে হবে, দেশকে মুক্ত করতে হবে, বৈষম্য দূর করতে হবে, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে, দেশটার উন্নতি করতে হবে। এই সিদ্ধান্তগুলোই হচ্ছে মূলত আমাদের কি ছিল? চেতনা ছিল। এই সিদ্ধান্তগুলোকে সবাই সমর্থন দিয়ে আন্দোলন করছে, আমাদের চেতনা হচ্ছে এগুলাই। তার মানে কেউ যদি বলে মুক্তিযুদ্ধের চেতনা কি, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলা, দেশের মানুষের মধ্যে বৈষম্য দূর করা, সবাইকে সুযোগ সুবিধা প্রদান করা, ঠিক আছে, সবাইকে বাক স্বাধীনতা দেয়া, মানে যে ব্যাপারগুলো আমরা ওই সময় পাইতাম না, এগুলোই হচ্ছে আমাদের চেতনা। এবার আমরা আদর্শ দেখি। আদর্শের ইংরেজি শব্দ কি? আইডিয়াল। হ্যাঁ, আইডিয়াল ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে, মনে করো যে এইটা ধরো একটা কলম। তো পৃথিবীতে মনে করো অনেক কলম আছে, কিন্তু এর ভিতরে এই কলমটা মনে করো যে একেবারে পারফেক্ট, এবং এই কলমটাকেই মডেল হিসেবে ধইরা অন্যান্য কলম বানানো হয়, এবং অন্যান্য সকল দেশ এইরকম কলম বানাইতে চায়। তার মানে এইটা হচ্ছে একটা আদর্শ কলম, একটা মডেল। এইটা বুঝতে পারছো? এরকম ভাবে কোন বিষয়ে একই ধরনের মতবাদ, কর্মপদ্ধতি, চরিত্র, চিন্তাধারা বা বিখ্যাত কারো জীবনী আদর্শ হতে পারে। পৃথিবীতে প্রতিটা আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা মতবাদ এবং মতামত রয়েছে। এসব মতবাদের মধ্যে পছন্দসই পদ্ধতি হয় মানুষের আদর্শ। যেমন অভিনয় শিল্পীদের একজন আদর্শ থাকতে পারে যার কাজ তাকে উৎসাহিত করে। মানে পৃথিবীতে ওই যে বললাম প্রচুর কলম থাকতে পারে, এর ভিতরে যেটা সবাই পছন্দ করবে, যেটার মতো সবাই হইতে চাইবে, ওইটা আদর্শ। অনেক নেতা থাকতে পারে, এর মধ্যে একজন নেতা যার কাজ, চিন্তাধারা খুবই চমৎকার এবং অন্যান্য নেতারা তার মতো হইতে চায়, ঠিক আছে? সো ওই নেতাটা হচ্ছে আদর্শ। এখন ওই নেতার কিছু আদর্শ থাকতে পারে, মানে ওই নেতা আসলে কোন কোন বিষয়কে সে মডেল হিসেবে দেখে। মনে করো পৃথিবীতে কি আছে? অনেক অনেক রাষ্ট্র ব্যবস্থা আছে, এক এক রাষ্ট্র এক এক ভাবে চলে। তো একটা নেতা চিন্তা করলো যে রাষ্ট্র চালানোর জন্য এই পদ্ধতিটাই সেরা,
আমি যদি কখনো প্রধানমন্ত্রী হতে পারি আমি এই পদ্ধতিটাকে হচ্ছে ফলো করব। তার মানে আমার রাষ্ট্র পরিচালনার আদর্শ হবে এটা, বুঝতে পারছো? এবং আমি বক্তব্য দেই, আমি হচ্ছে মনে করো যে মানুষের সাথে কথাবার্তা বলি, এই সবগুলোর ক্ষেত্রে আদর্শ হচ্ছে অন্য একটা নেতার কথা বলতে পারে যে যিনি হচ্ছে সবার সাথে খুব ভালো করে মিশছেন, সবাইকে মানে সমান চোখে দেখছেন, ওইটা তার একটা আদর্শ হতে পারে, বুঝতে পারছো? তার মানে আদর্শ হচ্ছে আসলে একটা আইডিয়াল ব্যাপার যেটাকে সবাই ফলো করতে চায়। বঙ্গবন্ধুর আদর্শের কথা যদি আমরা বলি, বঙ্গবন্ধু আসলে কোন কোন বিষয় নিজের জীবনে মেনে নিয়ে জীবন পরিচালনা করছেন। তিনি সবসময় চিন্তা করছেন যে বৈষম্য না থাকুক, সবার মধ্যে একটা সম অবস্থা বিরাজ করুক, এটা তার জীবনের একটা নীতি ছিল। তো আমরা যদি বঙ্গবন্ধুকে আদর্শ হিসেবে নেই, তাহলে আমার ভিতরে কোন বৈশিষ্ট্য আসবে? যে আমিও কখনো বৈষম্য করব না, সবাইকে সমান চোখে দেখব, ঠিক আছে? বঙ্গবন্ধু আরেকটা আদর্শ ছিল, সে সবসময় জনগণের মুক্তির জন্য কাজ করতেন। সেটা হতে পারে ক্ষুধা থেকে মুক্তি, অধিকারের প্রশ্নে, বিভিন্ন জায়গায়। এটা তার জীবনের একটা আদর্শ, সে এই নীতিটা ফলো করতেন। তো বঙ্গবন্ধু যদি আমার আদর্শ হয়, তাহলে আমিও এটা ফলো করার চেষ্টা করব, বুঝতে পারছো? তো বঙ্গবন্ধুর আদর্শ যারা বলে তাদের মূলত কি ফলো করা উচিত? বঙ্গবন্ধু যে চিন্তাগুলো করে গেছেন, ঠিক যেরকম ভাবে তিনি চলার চেষ্টা করতেন, যেমন মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, সবাই অধিকার পাবে, গরিব দুঃখীর কোনো ভেদাভেদ নাই, ধর্ম বর্ণের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, এবং সবাই সকল সুযোগ সুবিধা পাবে, এবং মানুষের সুযোগ সুবিধা অর্জন করার জন্য প্রয়োজনে সে নিজের জীবন দিয়ে দিবে। এই যে ব্যাপারগুলো তিনি চর্চা করতেন, এগুলোই হচ্ছে তার আদর্শ। এবং আমি যদি বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলার চেষ্টা করি, আমি এই ব্যাপারগুলোকে মেনে চলবো। শুধুমাত্র বঙ্গবন্ধু যেই মুজিব কোট পড়তেন, মানে কোট পড়তেন, ওই কোট পড়বার বলবো যে আদর্শগুলো না, তিনি জীবনে কি কি ফলিয়েছেন ওগুলো হচ্ছে তার আদর্শ। একই রকম ভাবে মনে করো ধর্মীয় বিভিন্ন নেতার কথা বলতে পারো, তিনি তার জীবনটা কিভাবে পরিচালনা করেছেন, তিনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করেছেন, তিনি দেশটাকে কেমন করতে চাইতেন, ঠিক আছে? এই ব্যাপারগুলো আমি যদি তাকে আদর্শ মানি, তাহলে আমিও সেই ব্যাপারগুলি ফলো করব। এইটাই হচ্ছে আদর্শ। আশা করি বুঝতে পারছো। এবার মুক্তিযুদ্ধের চেতনা, ইতিমধ্যে মুক্তিযুদ্ধের চেতনাটা আমি মোটামুটি ব্যাখ্যা করে ফেলছি, এখানে একটু রিডিং আমরা পড়ে যাবো জাস্ট। মুক্তিযুদ্ধের সময় যে চেতনা মানুষের মাঝে কাজ করেছে তা হলো মানুষের মুক্তি এবং নিজের মতো করে বাঁচা এবং জীবন গঠনের স্বাধীনতার। মানে মুক্তিযুদ্ধের সময় মানুষ কোন সিদ্ধান্তে মূলত যুদ্ধে গিয়েছে? মানুষের মুক্তি অর্জন করতে হবে, যে আমরা পরাধীন হয়ে আছি, আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। এইটা একটা বড় ব্যাপার ছিল। সাথে ছিল নিজের মতো করে বাঁচা, মানে আমি আমার মতো করে বাঁচবো, কেউ আমার উপর খবরদারি করতে পারবে না, এবং নিজের মতো করে বাঁচা এবং জীবন গঠনের স্বাধীনতার যে চেতনা, এই দুটো সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ ছিল। প্রায় 70 মিলিয়ন মানুষের চেতনা, 70 মিলিয়ন মানে কি, প্রায় না 7 কোটি। 70 মিলিয়ন মানে হচ্ছে 7 কোটি। 7 কোটি মানুষের চেতনা তখন এক জায়গায় এসেছে গেছে, বুঝতে পারছো? মানে 7 কোটি মানুষ সবাই কি ভাবতো? যে আমরা মানুষের মুক্তি চাই, আমরা নিজের মতো করে বাঁচতে চাই, আমাদের জীবনটা নিজের মতো করে গড়ে তুলতে চাই। তো সবার চেতনা একরকম হয়ে গেছে, একসাথে হয়ে যুদ্ধটা হয়ে গেল। ভাষা, সমাজ, সংস্কৃতি আর জীবন যাপনের স্বাধীনতা, ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে আনন্দে বেঁচে থাকার অধিকার, নিজেদের দেশ নিজেরা গড়ে তোলার স্বপ্নই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, ঠিক আছে? তার মানে এখানে স্টার এটা মনে রাখতে হবে। ভাষা, সমাজ, সংস্কৃতি আর জীবনযাপনের স্বাধীনতা, মানে মুক্তিযুদ্ধ কেন করছি, কোন সিদ্ধান্তের বলে করছি, তার ভিতরে এটা একটা, যে ভাষা, স্বাধীনতা, এইটা একটা ছিল। তারপরে ছিল কি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে আনন্দে বেঁচে থাকার অধিকার, আমরা সবাই মিলেমিশে আনন্দে বেঁচে থাকবো,
এইটা একটা সিদ্ধান্ত ছিল। নিজেদের দেশ নিজেরা গড়ে তোলার স্বপ্ন, আমাদের দেশ আমরা গড়ে তুলবো, অন্য কেউ এসে ক্ষমতায় কেন করবে, এইটাও ছিল আমাদের কি একটা সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তগুলোই হচ্ছে, আর এগুলোকে সবগুলোকে একসাথে করে আমরা বলতে পারি এগুলো ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। তার মানে এই সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ওকে, যেমন এই চেতনায় আমরা কাজ করে দেশ গড়ে তুলবো। এখন কথা হচ্ছে, দেশ তো স্বাধীন হয়ে গেছে, তাই না? তো দেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, আমরা কি চেতনা ভুলে গেলে চলবে? কারণ আমরা এই সিদ্ধান্ত নিয়ে দেশটা স্বাধীন করছি, সবাই মিলে আন্দোলন করছি এই জন্যই যে আমরা এইরকম ভাবে দেশ গড়তে চাই। তার মানে দেশ স্বাধীন হওয়ার পর আমরা চেষ্টা করব দেশটাকে এইরকম পর্যায়ে নিয়ে যেতে। ঠিক আছে, এখন দেখি এইভাবে আমরা দেশটা কিভাবে গড়ে তুলতেছি। তো আমরা শিক্ষার্থীদের একটু অবদান দেখব। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে শিক্ষার্থীরা আসলে কেমন অবদান রাখলো। দেখো, মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়, তোমরা জানো কিনা, দেশের আপামর জনগণ কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সকল শ্রেণী পেশার মানুষই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং এই সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যারা ছিল তারা হচ্ছে ছাত্র সমাজ। তার মানে ছাত্র সমাজে শুধুমাত্র যুদ্ধই করেছে তা না, এর পূর্বে যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা ভূমিকা রেখেছে। একেবারে 52 ভাষা আন্দোলনের কথা চিন্তা করো, ছাত্ররাই তো সে আন্দোলনটা শুরু করলো বলা যায়। রাস্তায় মিছিল করলো, গুলি খাইলো, মারা গেল। 62 শিক্ষা আন্দোলন ছাত্ররাই শুরু করেছে। 66 6 দফা আন্দোলনে ছাত্রদের সমর্থন ছিল। তারা বঙ্গবন্ধুর আহ্বানে, এমন একটা শুনলাম, বঙ্গবন্ধুর আহ্বানে হচ্ছে একেবারে স্কুল কলেজের বাচ্চা বাচ্চা শিক্ষার্থীরাও নাকি হচ্ছে মাঠে ছিল। আমি জানি না, ওই সময় একজনের প্রত্যক্ষ কথাবার্তা শুনেছি। 66 6 দফার সময় তো ছাত্ররা সাথে ছিলই, এবং 66 পরেই কিন্তু ছাত্ররা 11 দফা ঘোষণা করছিল, সেখানেও ছাত্ররা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। 69 গণ অভ্যুত্থানে দেশের সকল বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থী সবাই মাঠে নামে, এবং 69 গণ অভ্যুত্থানের সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমরা কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছো কিনা জানি না, তবে তোমাদের একটু বলি যে তোমরা যদি সুযোগ পাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পাশাপাশি তোমার বাবা মাকে বলে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরে আসবা, দেখবে অনেক ভালো লাগবে। একটা বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশে, ধরো যদি কখনো ঢাকায় আসো, ঘুরতে যদি আসো কখনো, তাহলে চেষ্টা করবো ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একবার একটু ঘুরে যেতে। ওইখানে দেখবো ঐতিহাসিক অনেক অনেক জিনিস। কলা ভবনের সামনে গিয়ে দাঁড়ায় আমার কথাটা মনে করবা যে 69 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের যে সবচেয়ে বড় যেই মিছিলটা বা লোক জমায়েত এই ইয়ের সামনে হয়েছিল, কলা ভবনের সামনে হয়েছিল। 1971 সালে যখন যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে মার্চ মাসের 2 তারিখ দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, এটা কলা ভবনের ঠিক সামনেই বটতলাতে। বুঝতে পারছো? তো ওই যে 69 সালের ওই মিছিলে একেবারে ছাত্রদের একটা বড় অংশগ্রহণ ছিল। তো সব জায়গায় ছাত্ররা অবদান রাখছে, দেশটা স্বাধীন করে ফেলছে। এবং যুদ্ধ চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসে যুদ্ধ করেছে। তো যখন আমরা জয়লাভ করলাম, জয়লাভ করার পরে আসলে এই যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে আমরা দেশটা গড়তে চাচ্ছি, যে দেশে কি থাকবে না, বৈষম্য থাকবে না, আমাদের দেশ আমরাই গড়ে তুলবো, তাই না? তো সেই জায়গায় ছাত্রদের ভূমিকা আসলে কেমন? বিজয়ের পর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের উদ্দেশ্যে দেশের নাগরিকেরা নেমে পড়ে, স্বাভাবিকভাবে নেমে পড়ে। সবচেয়ে বেশি অবদান দেখা যায় শিক্ষার্থীদের। অনেক সময় শিক্ষার্থীরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে শুরু করে। তারা কৃষকদের সাথে যেমন মাঠে কাজ করে, শিল্পপতিদের সাথে শিল্পেও কাজ করে, নিজেরা নতুন বিজনেস স্টার্ট করে, এভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা মাঠে, খামারে, কৃষকের সাথে কাজ করেছে ভালো ফলনের উদ্দেশ্যে। কলকারখানায় শ্রমিকের সাথে কাজ করেছে দেশের অর্থনীতিকে সচল রাখতে। গ্রামের পর গ্রামে তারা নিরক্ষরতা দূর করতে কাজ করেছে, মানে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছে। সবই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। কারণটা কি? মুক্তিযুদ্ধের চেতনায় কি বলছিল? নিজেদের দেশ আমরা নিজেরা গড়ে তুলবো। তো নিজেদের দেশ নিজেরা গড়ে তুলতেছে, তাই না? তো এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আধুনিক সময়ে, বর্তমান সময়ে কিন্তু শিক্ষার্থীরাই দেশের সকল হাল কিন্তু শিক্ষার্থীরাই ধরতেছে, বিভিন্ন বিজনেস থেকে শুরু করে সব জায়গায়। এখানে একটা প্রযুক্তি নিয়ে এসে মাঠে হাজির হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে সম্ভবত
আহ কীটনাশক ছিটানো হবে এটা দিয়ে, বুঝতে পারছো? এই জিনিসটা ঘুরতে ঘুরতে কীটনাশক এই অংশ দিয়ে হচ্ছে খেতে ছড়ায় পড়বে। এটা একটা প্রযুক্তি নিয়ে এসে হাজির হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন সম্পর্কে আমরা একটু জানি যে যখন দেশটা আমরা স্বাধীন করে ফেললাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্র, শিক্ষক, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই যুদ্ধে নেমে দেশটা স্বাধীন হলো। এবার এই স্বাধীন হওয়া দেশটা বা যুদ্ধ তখন তো একেবারে ভঙ্গুর অবস্থায়, তাই না? তোমরা হচ্ছে প্রথম ক্লাসে তোমাদের একটা কাজ দিছিলাম তো, তাই না? সেই কাজটা তোমরা অনেকেই দেখলাম বৃহস্পতিবার নতুন করে বলার পরে তোমরা কেউ কেউ করেছো, আবার কেউ কেউ হচ্ছে এখনো করনি। বেশিরভাগই হচ্ছে বলতেছো যে পারি না, ভয় পাচ্ছি, পারি না। তো আমি বলবো এটা হচ্ছে একটা বড় ব্যর্থতা যে তুমি যে পারো না, তুমি এটা বুঝলা কিভাবে? তুমি অফকোর্স পারো, চেষ্টা তো করো নাই, কারণ তোমার সাথে পড়ে আমি এখান থেকে পড়াই দিচ্ছি, সেম পড়া নিয়েই কয়েকজন করে ফেলছে। তো তুমি কেন করতে পারতেছো না? হয়তো তুমি করার জন্য আগ্রহী হচ্ছ না বা নিজের চেষ্টাটা করছো না, এই জন্য তোমার যারা হচ্ছে না, কিন্তু চেষ্টাটা তোমার করতে হবে, ঠিক আছে? এবং ওই দিন কিন্তু আমি দেখিয়েছিলাম যে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের কথা বলেছিলাম, এবং ফিলিস্তিনে কিন্তু ইসরায়েলেরা হচ্ছে আক্রমণ চালিয়ে মোটামুটি বলা যায় একেবারে ধ্বংস করে ফেলেছে পুরো জায়গাটা। বাংলাদেশের ঢাকার অবস্থাটা এরকম ছিল, যে ভবন টবন ছিল একেবারে মিশিয়ে দিয়েছিল, এতটাই ধ্বংস হয়েছিল। এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে ব্রিজ ভেঙে গেছে, রাস্তা ভাঙা, বড় কোনো ভবন নাই, বিদ্যুতের লাইন কাটা, পানি সেচের কোনো ব্যবস্থা নাই, এরকম একটা দেশ গড়ে তোলাটা কিন্তু সহজ কোনো কথা না। ৭১ সালে বাংলা শাসন ক্ষমতা নিজ দেশের মানুষের হাতে আসে, অবসান হয় বিদেশি শাসনের। রক্তক্ষয়ী যুদ্ধ দেশের সম্পদ এবং অবকাঠামোর অপূরণীয় ক্ষতি করেছিল। অধ্যাপক আনিসুর রহমান তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন, করোনার সময়টাতে মারা গিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি বলেছেন যে ১৯৭২ থেকে ১৯৭৫ সময়কালে বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে অনেক প্রকল্প হাতে নিয়েছিলেন তিনি বললেন। কিন্তু সমস্যা হচ্ছে প্রকল্প হাতে নিলেই কি সহজে বাস্তবায়ন করা যায়? মানুষের সচেতনতা লাগবে, জনগণের সহযোগিতা লাগবে, বৈদেশিক সহযোগিতা লাগবে, অর্থ লাগবে, অনেক কিছু লাগবে, তাই না? কিন্তু অনেক প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন যেগুলোর মাধ্যমে কিন্তু দেশটা গড়ে উঠতে শুরু করেছিল। যুদ্ধ পরবর্তী সময়ে বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে দেশ গঠন মোটেও সহজ প্রক্রিয়া ছিল না, বুঝতে পারছো? এই জায়গায় একটু তোমাদের মনে করায় দেয় অধ্যায়ের নামটা কি। অধ্যায়ের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু। প্রথম 2টা ক্লাসের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানছি, এবং তাই না, আর আজকে থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানতে শুরু করছি। তো কেউ কনফিউজ হয় না যে আলোচনা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমরা পিওর হিস্ট্রির মধ্যে যাচ্ছি না, আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানলাম এবং এখন জানতেছি মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ আমরা কিভাবে গঠন করলাম সেটা সম্পর্কে, ঠিক আছে? তো আমরা শুরুতে চেতনাটা দেখলাম, এবার আমরা দেখতেছি যে আমরা দেশ গঠনের ক্ষেত্রে কি কি করলাম এই যুদ্ধের পরবর্তীতে। তো এই যে এত এত সমস্যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠন করার জন্য আসলে কি কি পদক্ষেপ তিনি হাতে নিলেন, এই ব্যাপারটা আমাদের এখন দেখতে হবে। এই পদক্ষেপগুলো সবই কি ছিল? মুক্তিযুদ্ধের চেতনা থেকেই কিন্তু আসছিল। কারণ মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? নিজের দেশ নিজেরা গঠন করব, তাই না? বৈষম্য দূর করব, আমরা মুক্ত হব পরাধীনতার শিকল থেকে, ক্ষুধা থেকে, দারিদ্রতা থেকে। তো এই যে ক্ষুধা থেকে মুক্ত হওয়া, দারিদ্রতা থেকে মুক্ত হওয়া, নিজের দেশ নিজে গঠন করা, এই ব্যাপারগুলোর জন্য বঙ্গবন্ধু আসলে কি কি সিদ্ধান্ত নিয়েছিলেন, কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো দেখো। তার প্রথম পদক্ষেপটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন। প্রথম পদক্ষেপ কি? স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন। সংবিধান জিনিসটা কি? সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। একটু বোঝার চেষ্টা করো। মনে করো একটা দেশ আছে, ওই দেশটা কিভাবে চলবে? ওই দেশে যিনি সরকার প্রধান তিনি কোত্থেকে উঠে আসবেন, কিভাবে নির্বাচিত হবেন, নির্বাচনের প্রক্রিয়া কি,
কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধের বিচার কেমন হবে, ঠিক আছে, মানুষ রাষ্ট্র থেকে কি কি সুবিধা পাবে, এই ব্যাপারগুলো থাকতে হয় না, নইলে একটা সংবিধান চলবে কিভাবে? তুমি একটা সংগঠনের কথা চিন্তা করো না। মনে করো তোমার এলাকায় একটা ছাত্র সংগঠন আছে, ঠিক আছে, এই ছাত্র সংগঠনটা কি করবে, এটা কিন্তু ওদের একটা দলিলের মধ্যে লেখা থাকে, একটা দলিলের মধ্যে এইভাবে লেখা থাকে, বলা থাকে যে এই ছাত্র সংগঠনটা কি কি করবে। বলা থাকে যে এই ছাত্র সংগঠন বর্ষাকালে এলাকায় গাছ লাগাবে, এই ছাত্র সংগঠন দরিদ্র শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবে, এই সংগঠন প্রতিদিন বিকালে খেলাধুলার আয়োজন করবে, বলা থাকে কিন্তু। এবং যেভাবে বলা থাকে এই সংগঠনটা ওইভাবেই চলে। রাষ্ট্রও কিন্তু একটা সংগঠন, ঠিক আছে, তো একটা রাষ্ট্র কিভাবে চলবে সবকিছুই বলা থাকে হচ্ছে সংবিধানের মধ্যে। এই জন্য বলা হয় সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল বা সর্বোচ্চ আইন। এবং এই সংবিধান যদি কোনো রাষ্ট্রের না থাকে সেই রাষ্ট্র ভালো করে চলতে পারবে না। কিছুদিন পরে মনে করো এখানে ওই দলিলের মধ্যে বলা থাকবে যে সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু। যদি সংবিধানই না থাকে সেনাবাহিনী এসে হয়তো বা রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলতে পারে, মানুষজন অধিকার পাবে না, একটা বিচ্ছিরি অবস্থা। তাই একটা রাষ্ট্র কতটা সুন্দর করে চলবে সেটা নির্ভর করে কত দ্রুত সময়ের মধ্যে কত সুন্দর একটা সংবিধান তারা বানাইতে পারলো। পাকিস্তানে যে এত সমস্যা ছিল মূল কারণ ছিল কি, একটা অন্যতম প্রধান কারণ ছিল ওদের সংবিধান বানানোতেই ঝামেলা হয়েছে। স্বাধীনতার পরে 9 বছর সময় লাগছে, ওরা সংবিধান বানাইতেই পারে নাই, 9 বছর পরে গিয়ে বানাইছে। আর বাংলাদেশ স্বাধীনতার পরে দেশ গঠনের জন্য তাহলে আমাদের কি দরকার, প্রথমে সংবিধান দরকার। আর বঙ্গবন্ধু ঠিক স্বাধীনতার পরে পরে এসে 10 মাসের মধ্যে সংবিধান বানায় ফেলছে। এবং সংবিধান কারা বানায়? সংবিধান বানায় হচ্ছে গণপরিষদ। গণপরিষদ মনে করো সংসদের মতো। একটু বোঝার চেষ্টা করো যে সংসদ মানে কি। আইনসভা। আইনসভা হচ্ছে যে জায়গা থেকে আইন প্রণয়ন করা হয়, বা জনগণ যে ভোট দিচ্ছে মানুষজনকে, তারা যেই জায়গায় এসে বসে। সারা বাংলাদেশে আমরা 300 জনকে ভোট দিয়ে নির্বাচন করি, তারা সবাই যেই জায়গাতে বসে মিটিং করে ওইটাই হচ্ছে আইনসভা, ঠিক আছে। এবং ওই আইনসভার বাংলাদেশের নাম হচ্ছে সংসদ। এখন দেশটা মনে করো মাত্রই স্বাধীন হয়েছে, কোনো নির্বাচন হয় নাই, তাহলে দেশের কোনো সংসদ নাই, কোনো আইনসভাও নাই, তাই না? আর এই সংসদ বা আইনসভার কাজ হচ্ছে সংবিধান বানানো, আইন বানানো ইত্যাদি। কথা হচ্ছে আইনসভাই তো নাই, তাহলে সংবিধান কে বানাবে? তখন সংবিধান বানানোর জন্য একটা আইনসভা গঠন করা হয়, যেটার নাম তখন আইনসভা বলে না, তখন সেটাকে বলা হয় গণপরিষদ। কারণ সংবিধানই তো নাই, তো তোমার আইনসভা কেমন হবে এটা তো বলা হয় নাই, তাই এটার নাম দেয় গণপরিষদ। এবং এই গণপরিষদের কাজ হচ্ছে একটা সংবিধান বানানো, যেই সংবিধানের মধ্যে বলা থাকবে, মানে ব্যাপারটা কেমন জানো, মনে করো যে এই যে একটা ছাত্র সংগঠন আমরা 20 জন মিলে গঠন করলাম, ঠিক আছে। গঠন করার পরে তো শুরুতেই তো আর এই ছাত্র সংগঠনের কোনো দলিল কিছু নাই, তখন দলিল না থাকলে তো সংগঠন কেমনে চলবে এটা আমরা জানি না, তাই না? আর এই সংগঠনের দলিল কেমন হবে এটা কে বানাবে? সংগঠন সবাই মিলেই তো বানাবে, তাই না? তো শুরুতেই মনে করো আমাকে দায়িত্ব দিল যে যেহেতু এখনো কোনো দলিল নাই, যেহেতু এখনো সংগঠন ঠিকঠাক গড়ে ওঠে না, এবার তুমি বসে বসে একটা দলিল বানাও। আমি দলিল বানাইলাম, সেই দলিলের মধ্যে লেখা থাকলো সংগঠন কেমন হবে, সেই দলিলের উপর ভিত্তি করে সংগঠন গড়ে উঠলো। এই যে প্রথমে যখন সংগঠন ছিল না, তখন যাকে দায়িত্ব দিলা দলিল বানানোর জন্য, ওইটাই হচ্ছে গণপরিষদ। এখানে অনেকগুলো মানুষ একসাথে বসে একটা সংবিধান বানায়, সেই সংবিধানটা থেকেই পরবর্তী দেশ চালু শুরু হবে। তো এই গণপরিষদটা হচ্ছে বঙ্গবন্ধু প্রথমে এসে আদেশ জারি করে এটা শুরু করেন, যাতে দ্রুত সময়ের মধ্যে একটা সংবিধান বানানো যায়। পরিত্যক্ত কারখানা জাতীয়করণ। পরিত্যক্ত কারখানা জাতীয়করণ মানে হচ্ছে যে সমস্ত কলকারখানার মালিক ছিল পাকিস্তানিরা, তারা তো চলে গেছে, এবং এগুলো হচ্ছে মনে করো যে ভেঙে গেছে, একটু আক্রান্ত হয়েছে, ওগুলোকে সরকারিকরণ করে ফেলছে, যাতে সরকার এগুলোকে চালাবে, যাতে দেশটা উন্নত হয়। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষার উন্নয়নের জন্য, শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য।
ঠিক আছে। ঔপনিবেশিক শিক্ষানীতি বদলে নতুন শিক্ষানীতি প্রণয়ন, মানে শিক্ষার কাঠামো কেমন হবে, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর কেমন হবে না হবে, এগুলো তো আগে আমাদের নিজস্ব ছিল না, সেটা নিজস্ব ভাবে করা। রিলিফ এবং রিলিফ প্রদান, রেশনিং প্রথা, এটা তুমি এক কথায় ধরে নাও সরকারি সহায়তা। ঠিক আছে, সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হয় হচ্ছে বিভিন্ন মানুষকে। ৭৩ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠান, দেশ তো বিভিন্নভাবে গঠন হচ্ছে, দেশটা সুন্দর করে চলার জন্য তো নির্বাচনেরও দরকার আছে, তাই না? কারণ জনগণের সমর্থনে সরকার গঠন করতে হবে না, তো সেই জন্য ৭৩ সালে একটা সাধারণ নির্বাচনের আয়োজন করে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাও কিন্তু দেশ গঠন পদক্ষেপের মধ্যে একটা, কারণ দেশটা গঠন মানে কি, একটা সুন্দর সরকার থাকবে, সেই দেশের সুন্দর সংবিধান থাকবে, হ্যাঁ, সেই দেশের বিভিন্ন কলকারখানা নিজেদের থাকবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেইটা থাকবে, তো এই সবই ধীরে ধীরে করতেছেন। এরপরে দেশের অর্থনীতিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 5 বছর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা হাতে নিল, যে আগামী 5 বছরে আমি অর্থনীতির এই এই জায়গায় উন্নতি করব। এগুলোকে বলা হয় 5 শালা পরিকল্পনা। দ্বিতীয় বিপ্লব কর্মসূচি, দ্বিতীয় বিপ্লব কর্মসূচি মানে হচ্ছে বঙ্গবন্ধু নতুন একটা রাজনৈতিক দল গঠন করে দীর্ঘমেয়াদে দেশ শাসনের একটা পরিকল্পনা করেন, যাতে করে দেশের অপচয় রোধ হয়, বৈষম্য দূর হয়, এরকম একটা পরিকল্পনা নিয়ে আসেন, যেটা দ্বিতীয় বিপ্লব। পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি মানে হচ্ছে অন্য দেশের সাথে আমার দেশের সম্পর্ক কেমন হবে ওইটা ঠিক করা। তুমি পৃথিবীর বুকে একটা রাষ্ট্র হিসেবে সুন্দর করে টিকে থাকতে হলে তোমার অন্যান্য দেশের সাথে তো সম্পর্ক থাকতে হবে, তো এইটাও তোমার একটা কি দেশ গঠন প্রক্রিয়ার মধ্যেই পড়ে। তো বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতি এইভাবে নেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তার মানে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি হাতে নেন বঙ্গবন্ধু, যাতে সবার সাথে ভালো সম্পর্ক বজায় থাকে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের অবস্থান তৈরি, জাতিসংঘ, OIC, তারপর হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ, হ্যাঁ, এই সংগঠনগুলো, বৈশ্বিক সংগঠনগুলোর সদস্য হতে শুরু করে বাংলাদেশ। জাতিসংঘে গিয়ে বাংলায় ভাষণ দেওয়া, তার মানে কি এগুলো দেশ গঠন পদক্ষেপ, কারণ কি দেশটা পৃথিবীর বুকে পরিচিত হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ভারতীয় মিত্র বাহিনীর দেশ ত্যাগ। যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে, এবং সহযোগিতা করে তারা আমাদের দেশেই থেকে গিয়েছিল। তো দেশটা আমাদের, আমরা অন্য দেশ থেকে মুক্ত হইলাম, এখন আরেক দেশে সেনাবাহিনী থাকলে কি চলবে? তাদেরকে তো তাদের দেশে ফেরত পাঠাইতে হবে। তো বঙ্গবন্ধু তাদেরকেও তাদের দেশে ফেরত পাঠান, তার মানে দেশটা আরো চূড়ান্তভাবে নিজেদের হয়ে যায়। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশের ভেতরে যারা তখন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অনেকের কাছে অস্ত্র ছিল, বুঝতে পারছো, ওই অস্ত্রগুলো দিয়ে নিজেরাই ডাকাতি শুরু করে দিচ্ছিল, এরকমও আছে অনেকে। তাদের কাছে অস্ত্র জমা নিয়ে দেশের ভিতরে একটা শৃঙ্খলা নিয়ে আসা, এটাও বঙ্গবন্ধু করেন। কৃষি বিপ্লব পরিকল্পনা এবং জমি বন্টন, যাতে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পায়, এই ব্যাপারে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। যাদের একদম জমি নেই তাদেরকে জমি দেন, যাদের যে অনেক জমি দখল করে রাখছে তার কাছ থেকে জমি নিয়ে নেন, নিয়ে যার জমি নেই তাকে দিয়ে দেন, এইভাবে বন্টন করে দেন বিভিন্ন জনকে। দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, দুর্নীতি দূর করার চেষ্টা করেন। সমাজতান্ত্রিক অর্থনীতির সমতা এবং ধনতন্ত্রের প্রবৃত্তিকে একত্রিত করে অর্থনৈতিক পরিকল্পনা করেন। বুঝতে পারছো, সমাজতান্ত্রিক অর্থনীতির সমতা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে কি বলা হয়, যে দেশের ভিতরে সবাই সমান অধিকার পাবে। আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বলা হয় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। উনি দুইটা থেকেই দুই জিনিস নিলেন, একটা থেকে নিলেন সমতা, আর একটা থেকে নিলেন উন্নতি। দুইটা একত্রিত করে তিনি দেশকে সামনে আগাতে থাকলেন। মানে তিনি অনেককে বললেন যে অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন সাধন করো, ইচ্ছা মতো উন্নয়ন সাধন করো। আবার তাদের কাছ থেকে সম্পদ নিয়ে তিনি সবার মধ্যে সুষম বন্টন করার ব্যবস্থা করলেন, যাতে সবাই সমান সুযোগ সুবিধা পায়, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কিন্তু ছিল, যে সবাই সমান সুযোগ বা সমান ভাবে সবকিছু পাবে। ন্যাম সম্মেলন, ন্যাম হচ্ছে নন অ্যালায়েন্স মুভমেন্ট। দেখো,
আমাদের যুদ্ধের সময়টাতে, মুক্তিযুদ্ধের সময়টাতে বা ওই সময় পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল। দুই ভাগে বিভক্ত মানে কি জানো? ওই যে একটু আগে বললাম না, ধনতন্ত্র এবং সমাজতন্ত্র। ধনতন্ত্র আর একটা হচ্ছে সমাজতন্ত্র। এই দুইটা হচ্ছে শাসন ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা। একটু সহজভাবে বোঝার চেষ্টা করো, একটু কষ্ট হবে বুঝতে, তাও একটু চেষ্টা করো। বইয়ে যেহেতু দিছে তোমাদের বোঝা তো লাগবেই, তাই না? মনে করো তুমি একটা দেশের প্রধানমন্ত্রী, আমি একটা দেশের প্রধানমন্ত্রী। তো আমি আমার দেশকে কিভাবে চালাবো এটা আমার সিদ্ধান্ত, তুমি তোমার দেশকে কিভাবে চালাবে সেটা তোমার সিদ্ধান্ত। মনে করো আমি চিন্তা করলাম যে আমার দেশের ভিতরে ব্যক্তিগত কোনো সম্পদ থাকবে না, সকল সম্পদের মালিক থাকবে রাষ্ট্র, মানে সবকিছুই দেশের থাকবে। একটা কলকারখানা আছে, ওটা দেশের, জমি জমা দেশের, বুঝতে পারছো? সবকিছু দেশের থাকবে, মানুষজন কাজ করবে এবং কাজ করার পরে ইচ্ছা মতো কেউ ভোগ করতে পারবে না। মনে করো একজনের 3 বেলা ভাত খাওয়া দরকার, সে মনে করো যে প্রচুর কাজ করছে, কোনো সমস্যা নাই, ও আমার কাছ থেকে 3 বেলা ভাত খাবে। আবার কেউ মনে করো কাজ করতে পারতেছে না, অসুস্থ, কেউ আমার কাছে 3 বেলা ভাত খাবে। তার মানে এখানে সবকিছু রাষ্ট্রের অধীনে থাকবে, আমার দেশের ব্যবস্থা অনুযায়ী এইভাবে আমার দেশটা চলবে। এইটা হচ্ছে সমাজতন্ত্র, যেখানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, কেউ ইচ্ছা মতো বেশি আয় করতে পারবে না, বুঝতে পারছো? আর তুমি তোমার দেশটা চালাচ্ছ ধনতান্ত্রিক উপায়ে, মানে তুমি চিন্তা করছো যে আমার দেশের সম্পদগুলো ব্যক্তি মালিকানায় দিয়ে দিলাম, যে কলকারখানা সবই ব্যক্তির কলকারখানা, ব্যক্তি ইচ্ছা মতো উৎপাদন করবে, বুঝতে পারছো? উৎপাদন করে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাবে। আবার যেই মানুষটা কারখানার মালিক না, সে কিন্তু অনেক গরিব হয়ে থাকবে। তারপর তোমার দেশের ভিতরে কি বৈষম্য আছে, আবার কি অধিক উৎপাদনের কারণে বেশি মানে লাভও করতেছে একটা মানুষ। তার মানে আমার দেশের ব্যবস্থা আর তোমার দেশের ব্যবস্থা কিন্তু আলাদা। আমার দেশে আমি বলছি সবকিছুর মালিক রাষ্ট্র, তোমার দেশে বলছো রাষ্ট্র কোনো কিছুর মালিক না, সবকিছুর মালিক হচ্ছে জনগণ, বুঝতে পারছো? তো আমাদের মুক্তিযুদ্ধের সময়টাতে পৃথিবীর দেশগুলো এরকম দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ বিশ্বাস করত ধনতন্ত্র হচ্ছে সেরা এবং ওই দিকেই সবার যাওয়া উচিত। তাই অনেকগুলো দেশ মিলে একটা জোটের মতো হয়েছিল, যে সবাই বলছে ধনতন্ত্র, যেটার নেতা ছিল যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা আমেরিকা বলে ফেলি, তাই না? আর আরেকটা হচ্ছে আমার কথা বললাম সমাজতন্ত্র, আরো কয়েকটা দেশ ছিল, ওরা সবাই মিলে বলছে তারা হচ্ছে সমাজতন্ত্র বিশ্বাস করে, যেটা নেতা ছিল বর্তমান যে রাশিয়া, এই রাশিয়া সোভিয়েত ইউনিয়ন, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে নতুন যে দেশগুলা গড়ে উঠতেছে, ওরা কোন দিকে যাবে? ওরা কি ধনতন্ত্র নিবে নাকি সমাজতন্ত্র নিবে? মনে করো নতুন একটা দেশ হয়ে সে ধনতন্ত্রের দিকে গেল, তাহলে সমাজতান্ত্রিক দেশগুলা বলবে ও হচ্ছে আমাদের শত্রু, ওকে কোনো সহযোগিতা করা যাবে না। অথবা সে সমাজতন্ত্রের দিকে গেল, তাহলে ধনতন্ত্র বলবে ও তো আমাদের শত্রু, তো দিক চলে গেছে। তার মানে বাংলাদেশ পড়ছিল এরকম একটা ঝামেলার মধ্যে। আমরা যদি সোভিয়েতের দিকে চলে যাইতাম, তাহলে যুক্তরাষ্ট্ররা বলতো যে ও তো ওই পক্ষে গেছে, ওরে ধর। আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে যাইতাম, সোভিয়েত বলতো ও তো দেখছে, ওরে ধর। তখন কি হইলো জানো? এরকম কিছু উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশ তারা চিন্তা করলো আমরা তো আসলে গরিব মানুষ, আমরা আসলে যেদিকে যাই ওইদিকে তো বিপদ, তো আমরা কোনো দিকে যাব না যাই আমরা এই দুইটাকে মিক্স করে হচ্ছে আমরা চলার চেষ্টা করব। এবং যে কোনো দিকে যে না যাওয়া, এটাকে বলা হয় নন অ্যালায়েন্স মুভমেন্ট, মানে আমি নিরপেক্ষ থাকব, আমি কোনো জোটের মধ্যে নাই, বুঝতে পারছো? আর নন অ্যালায়েন্স মুভমেন্টের ইংরেজি কি? যে NAM, নন অ্যালায়েন্স মুভমেন্ট, এটাকে সংক্ষেপে ন্যাম বলা হয়, বুঝতে পারছো? তো বঙ্গবন্ধু চিন্তা করলাম তাহলে আমি ন্যামের মধ্যে যাই, কারণ আমি কারো দিকে গেলাম না, আমি কারো শত্রুও হব না। এরকম আরো অনেকগুলো দেশ এই সিদ্ধান্ত নিয়েছিল। তো দেখো ওই কথাগুলো এখানে সুন্দর করে গোছায় বলা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুইটি রাজনৈতিক বলয়ে ভাগ হয়ে যায়। ওই যে একটু আগে বললাম দুইটা বলয়ে ভাগ হয়ে গেছিল, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বিশ্ব। এই সময় সোভিয়েত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ চলতে থাকে। এবং এই যে দুইটা আলাদা জোটের কথা বললাম না,
এরা দুজন দুজনকে প্রচন্ড ঘৃণা করতো, বুঝতে পারছো? ও চাইতো ও ভেঙে যাক, ও চাইতো ও ভেঙে যাক। এর নেতাকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা, আর এর নেতা সোভিয়েত ইউনিয়ন, এই দুইজনের ভিতরে চলতো দ্বন্দ্ব, বুঝতে পারছো? মনে করো যে ও এসে বাংলাদেশের সহযোগিতা করলো, ও এসে সহযোগিতা করবে না। এই যে দুইজনের যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব, বিপরীতমুখী অবস্থা, কেউ কাউ সহযোগিতা না করা, এটাকে বলা হয় স্নায়ু যুদ্ধ। মানে সরাসরি গুলাগুলি করে যুদ্ধ করতেছে না, বাট একটা বিরোধী বিরোধী ভাব আছে, এটাই স্নায়ু যুদ্ধ, সেটা চলতে থাকে। এই দুই বলয়ের বাইরে কিছু রাষ্ট্রের অবস্থান ছিল, এর বাইরে কিছু রাষ্ট্র অবস্থাকে বলা হতো তৃতীয় বিশ্ব নামে পরিচিত ছিল, যেমন ভারত, ব্রাজিল, বাংলাদেশ, আমরা। এদেরকে নিয়ে গঠিত হয় নন অ্যালাইড মুভমেন্ট বা ন্যাম। 1973 সালের সেপ্টেম্বর মাসে আলজেরিয়াতে অনুষ্ঠিত হয় এই জোট নিরপেক্ষ সম্মেলন, যেখানে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেন। তিনি বলেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগ শোষক শ্রেণী আর এক ভাগ হচ্ছে শোষিত, আমি শোষিতদের দলে। মানে ওইখানে তিনি বক্তব্য দিয়ে বলেন যে পৃথিবীর এক ভাগ শুধু মানুষকে শোষণ করে খাচ্ছে, হ্যাঁ, আরেক ভাগ বিপদে আছে, আমি শোষিতদের দলে, মানুষ মানে সে নিপীড়িতদের দলে, তিনি সবকিছু সমান করতে চান। তো এই হচ্ছে ন্যাম সম্মেলন। এটাও কিন্তু পুরো পৃথিবীর বুকে বাংলাদেশের অবস্থান স্বাভাবিক করার জন্য গুরুত্বপূর্ণ ছিল, দেশ গঠনের জন্য এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, কারণ আমি কোন পক্ষে যাব এটা কিন্তু জরুরি ছিল। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করছি যে দেশের উন্নয়নের জন্য আসলে প্রশাসন কেন প্রয়োজন। প্রশাসন মানে কি? নিজে শাসন করা, হ্যাঁ, মানে আমার দেশ আমরা শাসন করব, এটা হচ্ছে স্বশাসন। আমার দেশ বাইরে কেউ শাসন করবে না। তো এইটা কেন প্রয়োজন, এটা আমার মনে হয় না এখানে ব্যাখ্যা করার দরকার আছে। কারণ মনে করো আমি যদি অন্য একটা দেশ শাসন করি, মনে করো আমি মিয়ানমারকে আমি শাসন করতে শুরু করলাম, আমি কি মিয়ানমারের জনগণের ভালো কিছু চাইবো? আমি চেষ্টা করব কি মিয়ানমার থেকে কিভাবে সম্পদ আহরণ করে নিয়ে আসা যায়, আমি সেটাই করব। তো আর যদি মিয়ানমারের জনগণ মিয়ানমারের দেশ নিজেরা শাসন করে, ওরা উন্নয়নের চেষ্টা করবে। একই ঘটনা যে আমাদের দেশে যারা বিদেশিরা শাসন করে গেছে, ওরা তো ওদের লাভের জন্য শাসন করছে। ব্রিটিশরা কি করছে, ওদের নীল দরকার ছিল, ওদের ধান দরকার নাই, কৃষকের ধান চাষ না করে নীল চাষ করাইছে, কারণ ওদের নীল দরকার। ঠিক আছে, এখন বলতে পারো যে রেল লাইন বানাইছে, রাস্তাঘাট বানাইছে, কি জন্য বানাইছে? নিজেদের প্রয়োজনে বানাইছে। বন্দর বানাইছে, নিজেদের প্রয়োজনে বানাইছে। ওরা এখান থেকে সম্পদ নিয়ে যাওয়ার জন্য এগুলো লাগতো, তাই এগুলা বানাইছে। তো ওদের প্রয়োজনে ওরা বানাইছে, আমাদের প্রয়োজনীয় কথা ওরা ভাবে নাই। তাই স্বশাসন মানে আমরা যখন আমাদের দেশ শাসন করব, তখন আমরা চেষ্টা করব যে কিভাবে আমাদের নিজেদের উন্নয়ন সংগঠিত হয়, কি কি করলে দেশের মানুষের ভিতরে বৈষম্য কমে যায়। আর বিদেশিরা শাসন করলে এইসব বৈষম্যের কথা ভাববে না। এই জন্যই নিজেদের দেশ নিজেদের শাসন করা প্রয়োজন। ঠিক আছে, ঔপনিবেশিক শাসন মানে কি? বিদেশিরা এসে শাসন করা। ঠিক আছে, এখানে লিখে দেই, ঔপনিবেশিক মানে হচ্ছে বিদেশিরা এসে শাসন করা। তো এখন আই থিঙ্ক এগুলা বুঝবা ইজিলি, হ্যাঁ। এবং আমাদের দেশের শাসকরা আমাদের উন্নয়ন করে নিজেদের প্রয়োজনে, পদ্মা সেতু বানাইছে আমরা আমাদের প্রয়োজনে, মেট্রো রেল বানাইছে আমাদের প্রয়োজনে। আর ওরা যে রেল লাইন বানাইছিল, ওটাকে সারা দেশে রেল লাইন বানাইছিল, একটা নির্দিষ্ট রাস্তায় বানাইছিল, কারণ কি ওই রাস্তায় ওদের কিছু কারখানা ছিল, ওই মালগুলা নিয়ে যাওয়ার জন্য বানাইছিল। ঠিক আছে, সবখানে বানায় না, কারণ সবখানে দরকার নাই। আমাদের তো সবখানে দরকার ছিল, আমাদের প্রয়োজন ওরা বুঝে নাই। বুঝতে পারছো? এখানে আর একটা কিছু একটু ছোট্ট করে এখানে দুই একটা লাইন একটু বলা যেতে পারে। স্বাধীন দেশে মানবাধিকার তুলনামূলক বেশি থাকে, স্বাধীন দেশে। ঠিক আছে, মানে মানুষ অধিকার বেশি পায়। স্বাধীন দেশে অর্থনীতি হয় জনকল্যাণমূলক। যেমন বর্তমান বাংলাদেশের দারিদ্রতা আগের তুলনায় কমে এসেছে।
এক সময় বাংলাদেশের মানুষ ভাতের অভাবে বাড়ি বাড়ি ভিক্ষা করতে দেখা যেত, যা বর্তমানে নেই বললেই চলে। তবে বর্তমানে ধনী মধ্যবিত্তের সম্পদের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা সময়ের সাথে সাথে বন্টন ব্যবস্থার মাধ্যমে কমিয়ে আনা যাবে বলে আশা করা যায়। তার মানে স্বাধীন দেশ মানে নিজেরা যখন শাসন করব, তখন আমাদের দেশের ভিতরে কি বৈষম্য কম থাকবে, দরিদ্রতার হার কম থাকবে ইত্যাদি। স্বাধীন দেশে নিজস্ব শিল্প সংস্কৃতি মূল্যায়ন সম্ভব। মানে আমাদের কি কি শিল্প আছে, আমাদের সংস্কৃতি কি কি আছে, এগুলো আমরা মূল্যায়ন করতে পারবো, যা পরাধীন দেশে থাকলে সম্ভব না। সকল উন্নত দেশ তাদের নিজস্ব সংস্কৃতি চর্চায় রেখেছে, বুঝতে পারছো? এমনকি নিজেদের সংস্কৃতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব ফেলছে, যাকে আমরা সফট পাওয়ার বলি। মনে করো আমাদের দেশের ভিতরে কি কোরিয়ার বিভিন্ন গান চলে, কোরিয়ান বিভিন্ন সংস্কৃতি চলে আসছে। এতে আমরা কি হচ্ছে, আমরা ধীরে ধীরে কোরিয়ার প্রতি আমাদের প্রেম জন্মাচ্ছে। আমরা হিন্দি সিনেমা দেখতে দেখতে হিন্দি ভাষার প্রতি প্রেম জন্মাচ্ছে। এর মাধ্যমে হিন্দি ভাষার যে দেশ ভারত আমাদের উপর প্রভাব রাখতেছে, কোরিয়া আমাদের উপর প্রভাব রাখতেছে, ইংরেজি ভাষা আমরা এতভাবে আত্মস্থ করছি, ওরা আমাদের উপর প্রভাব রাখতেছে। এইভাবে নিজস্ব সংস্কৃতি আমাদের উপর চাপাই দিয়ে আমাদেরকে প্রভাব রাখা যায়। আর নিজস্ব দেশ, নিজের শাসকরা কি করবে, নিজের ভাষাটাকে এইভাবে ছড়ায় তোলার চেষ্টা করবে। আমাদের উপরে ইংরেজিরা তো মানে প্রভাব কেন, কারণ আমরা ইংরেজদের অধীনে ছিলাম, তাই না? আর আমাদের এখন বর্তমান আমরা বাংলাকে নিয়ে কাজ করছি, কারণ এটা আমাদের নিজের দেশ, নিজেদের মতো করে চলে। কোন কোন দেশ কিভাবে অন্য দেশে প্রভাব রাখে, যেমন ধরো এই যে ফ্রান্স, তারা আর্ট এবং রেস্টুরেন্টের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে আছে। ব্রাজিল, ফুটবলের নাম শুনলে আমরা ব্রাজিল, তারা ফুটবলের মাধ্যমে পুরো পৃথিবীতে রাজ করে বেড়াচ্ছে। দক্ষিণ কোরিয়া, তারা বিভিন্ন ড্রামা বানায়, মানে নাটক সিরিজ এগুলা বানায়। জাপান কি করে, আবার আর্ট ইত্যাদির মাধ্যমে পুরো পৃথিবীতে তাদের যে আইডিয়া ইত্যাদি ছড়ায় দিচ্ছে। আমরা ধরো যে হিন্দি সিনেমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, দেখি অনেক বেশি, ইংলিশ সিনেমা অনেক বেশি দেখি, এর মাধ্যমে কি হয়, ওদের আইডিয়াগুলো আমাদের ভিতরে চলে আসে, তাই না? তো এইভাবেই একটা দেশ যখন স্বাধীন হবে, এর পাশাপাশি কিন্তু আমরা যদি স্বাধীন না হইতাম, তাহলে নিজস্ব ভাষাটা চর্চা করতে পারতাম না। তখন এই ব্যাপারগুলো এত বেশি পরিমাণে আমাদের উপর আসতো, নিজস্ব ব্যাপার আমরা ভুলেই যাইতাম। তাই দেশ যখন স্বাধীন থাকে, তখন সে কি করে, নিজস্ব শিল্প সংস্কৃতির একটা চর্চা করে, যাতে নিজের মানুষের মধ্যে ইউনিটি থাকে। যেমন আমরা কি করতেছি, আমরা আমাদের দেশের ভাষাকে ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছি না, করতেছি। আমরা জাতিসংঘে গিয়ে বাংলায় ভাষণ দিচ্ছি, এবং বাঙালিরা বিভিন্ন দেশে থাকতেছে, সেখানে বাংলাটা ছড়ায় পড়তেছে, এবং বিভিন্ন দেশে গিয়ে বাংলার মানে বৈশাখী মেলা হয়, অমুক তমুক হয়, তাতে বাঙালি সংস্কৃতি ওইখানেও ছড়িয়ে পড়ে। তো আমরা আমাদেরটা চেষ্টা করতেছি, পরাধীন দেশ এইটা করতে পারতো না। তো দেশ গঠনে বিভিন্ন শ্রেণীর অবদান একটু দেখি। একটি দেশ গঠনে সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। একক গোষ্ঠীর পক্ষে কাজ করে দেশের উন্নয়ন করা সম্ভব না। অনুন্নত দেশের নাগরিকেরা আশায় থাকে কেউ একজন এসে তাদের সমস্যার সমাধান করে দিয়ে দেশকে উদ্ধার করবেন। এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে সকল শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। বুঝতে পারছো? মানে একটা দেশ গঠনে সকল শ্রেণী পেশা যদি কাজ না করে, তাহলে সেই দেশ কখনো কিন্তু আগাবে না। শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবেন। বুঝো, সকল শ্রেণী পেশা মানুষ কিভাবে অবদান রাখে। তুমি এখন শিক্ষার্থী, তোমার এখন কাজ না যে একটা ব্রিজ বানাচ্ছে, ওইখানে গিয়ে হচ্ছে সিমেন্ট ঢেলে দেওয়া। শিক্ষার্থী হিসেবে তোমার কাজ হচ্ছে শিক্ষা অর্জন করবা। দেশ গঠনে এটাই তোমার কাজ, কারণ এখন তুমি শিক্ষা অর্জন করলে ভবিষ্যতে দেশের জন্য তুমি কাজ করতে পারবা। শ্রমিকরা কাজ কি, শ্রমিকরা কলকারখানা চালিয়ে নিয়ে যাবে, যাতে করে কলকারখানা চলে, তাহলে দেশের একটা সমৃদ্ধি চলে আসবে। কৃষকরা কি করবে, দেশের মানুষের জন্য খাদ্যের যোগান দিয়ে যাবেন। ঠিক আছে, কৃষকরা এসে কি করবে না, রাস্তা বানাবে না। তার মানে একটা দেশ গঠনে সবাই কেমনে ভূমিকা রাখতে পারে, প্রত্যেকের কাজ যদি ঠিকঠাক ভাবে করে, তাহলেই দেশ গঠনে তার ভূমিকা হয়ে গেল। বুঝতে পারছো? আমি তোমাদের পড়াচ্ছি, আমি দেশ গঠনে কেমনে ভূমিকা রাখতেছি। আমার পড়ানোর মধ্য দিয়ে তুমি যদি সচেতন হয়ে ওঠো, তুমি যদি ভালো শিক্ষিত হয়ে ওঠো, তাহলে তুমি কি করবা, পরবর্তী সময় মনে করো একটা বড় ইঞ্জিনিয়ার হয়ে দেশে একটা বড় মেগা প্রকল্পে তুমি নিজে ভূমিকা রাখলা। ঠিক আছে, তুমি একজন বড় ডাক্তার হইলা, দেশের শত শত মানুষকে তুমি চিকিৎসা দিলা, দেশ গঠন হচ্ছে। তুমি বড় একজন বিজনেসম্যান হয়ে গেলা, বিজনেসম্যান হয়ে দেশে তুমি প্রচুর টাকা নিয়ে আসলা বিদেশ থেকে,
দেশটা গঠন হয়ে গেল। তাহলে আমি এই সময় আমার দায়িত্ব ভালো করে পালন করলেই পরবর্তীতে দেশ গঠন অটোমেটিক্যালি হবে। তাই যার যার দায়িত্ব সেই পালন করলেই দেশ গঠন হয়ে যায়। ঠিক আছে, কৃষক দেশের মানুষের জন্য খাদ্যের যোগান দিয়ে যাবেন। সেবাদান প্রতিষ্ঠান মানে কি, যে ডাক্তাররা, যানবাহন চালক, এরা নিজ নিজ ক্ষেত্রে সেবা প্রদান করবেন, মানে যার যার জায়গা থেকে কাজ করবেন। শিল্পী সমাজ শিল্পকে ধারণ করবেন। তাদের কাজের মাধ্যমে একটি জাতির চরিত্র প্রকাশ পায়। শিল্পীদের কাজ শিল্পকর্ম, বিজ্ঞান চর্চা নয়। বুঝতে পারছো? শিল্পীদের কাজ শিল্প চর্চা, বিজ্ঞান চর্চা নয়। শিল্পকর্মই তারা করে বেড়াবে। শিল্পীরা ওইসব বাদ দিয়ে যদি বিজ্ঞান কাজ করতে আসে, ডাক্তাররা ডাক্তারি বাদ দিয়ে যদি কৃষি কাজ করতে যায়, আর কৃষকরা কৃষিকাজ বাদ দিয়ে যদি ব্রিজ বানাইতে যায়, দেশ তো গঠন হবে না, সব কিছু ভেঙে পড়বে। তো যার যার কাজ তার তার করতে হবে। গবেষক বিজ্ঞানী নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের শক্তি বৃদ্ধি করবে। প্রতিরক্ষা বাহিনী দেশের প্রতিরক্ষার কাজ করবে। ঠিক আছে, রাজনীতিবিদেরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিরাপদ এবং শান্ত রাখতে কাজ করবে। যার যার কাজ সে সেটা করবে। প্রতিরক্ষা বাহিনী যদি প্রতিরক্ষা বাদ দিয়ে রাজনীতি করতে আসে, আর রাজনৈতিক মানুষ যদি রাজনীতি না করে অন্য কিছু করতে যায়, তাহলে তো ঝামেলা। তো যার যার কাজ সে সে করবে, তাতেই দেশ আগায় যাবে। ব্যবসায়ীরা কি করবে, সততার সাথে শুধু ব্যবসাটা করবে, তাইলেই হবে, আর কিছু করতে হবে না। প্রতিরক্ষা বাহিনী যেমন রাজনীতিতে হস্তক্ষেপ করলে দেশের ভারসাম্য নষ্ট হয়। ধরো ওই যে সামরিক বাহিনী যদি এসে রাজনীতিতে হস্তক্ষেপ করে দেশের ক্ষমতা নিয়ে নেয়, তাহলে সেই দেশের অবস্থা তো একদম খারাপ, সামরিক শাসন শুরু হয়ে যায়। সেটা কখনো ভালো হয় না, একটা ভারসাম্য নষ্ট হয়, বৈষম্য তৈরি হয়। ঠিক তেমনি ভাবে যে যার যার সেক্টরের বাইরে সমালোচনা করবে, তেমন সবকিছুর ভারসাম্য নষ্ট হয়। তেমন মনে করো যে এক একজনের বাইরে গিয়ে কাজ করা শুরু করলো, সেক্ষেত্রে সবকিছুই ভারসাম্য নষ্ট হবে। আমরা যে যার যার বিষয়ের উন্নতি নিয়ে চিন্তা করব এবং কাজ করব, অন্য কর্মক্ষেত্রে মানুষকে সম্মান প্রদর্শন করব। তাই দেশ গঠনে কিভাবে সবাই ভূমিকা রাখতে পারে, যার যার সেক্টরের কাজ সে নিজে খুব ভালো করে করবে, মন দিয়ে করবে, এবং অন্য কেউ যা যা করতেছে সেটার প্রতি সম্মান প্রদর্শন করবে। তাতে দেশ অটোমেটিক্যালি আগায় যাবে। তার মানে আমরা বোঝার চেষ্টা করলাম যে মুক্তিযুদ্ধের চেতনা যে ব্যাপারটা, সেই চেতনার মধ্যে আমরা দেখলাম যে দেশের মানুষের মুক্তির জন্য আমরা লড়াই করছি, দেশকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য লড়াই করছি, নিজের দেশ নিজেরা গড়ার জন্য লড়াই করছি। তার মানে এখন আমাদের সেই চেতনা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য আমরা কি করব, প্রত্যেকের জায়গা থেকে কাজ করব। আমরা কি করব, যারা শিক্ষার্থী তারা পড়াশোনা করবে, শিল্পীরা শিল্প চর্চা করবে, ডাক্তাররা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়াররা তাদের কাজ করবে, রাজনীতিবিদরা দেশের রাজনীতিটাকে স্বাভাবিক রাখবে, প্রতিরক্ষা বাহিনী দেশটাকে রক্ষা করবে। সবকিছু মিলে শিল্পকর্মরা শিল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, বিজনেসম্যান সততার সাথে ব্যবসা করবে, কাউকে ঠকাবে না। তাতে সবকিছু মিলে দেশটা আগায় নিয়ে যাবে, এবং আমরা চাই এর সামনে এভাবেই দেশটা আগায় যাক। অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন নিতাম কিন্তু সময় নাই, প্রশ্ন নিচ্ছি না। আশা করি প্রশ্ন এখানে খুব একটা নাইও। প্রশ্ন থাকলে একটু জমায় রাখো, কোনো না কোনো ক্লাসে তো সময় পাবোই, তখন ব্যাখ্যা করে দিব। ঠিক আছে? আর আজকে আমার গলাটাও প্রচন্ড ব্যথা করতেছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি আস্তে আস্তে কথা বলছি, গলাটা বেশ ব্যথা করতেছে, এই জন্য আর বেশি টানলাম না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে সম্ভবত কাল পরশু যে কোনো একদিন, সেদিন আলোচনা হবে। বাই।